বিবর্তন কি শুধু একটি তথ্য নাকি এটি বাস্তব সত্য? আর মানুষই বা কোথায় থেকে এলো? হ্যালো বন্ধুরা, প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে জন্ম হয়েছিল প্রথম জীবনের। তারপর লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে অসংখ্য গাছ, উদ্ভিদ, পশু পাখি, প্রাণী। আর আজ আমরা যে সমস্ত জীবজগৎ দেখি, এই সমস্ত কিছুই কিন্তু দীর্ঘ বিবর্তনের ফল। এই বিশাল জীবজগতেই একটি প্রজাতি হলো হোমোসেপিয়েন্স, অর্থাৎ আমরা মানুষ। কিন্তু এখানেই একটা সবচেয়ে পরিচিত প্রশ্ন আছে, যদি মানুষ বানর থেকে এসে থাকে, তাহলে আজও বানর কেন রয়েছে? সব বানর, শিম্পাঞ্জি, গরিলা কেন মানুষ হয়ে গেল না? এই প্রশ্নের জন্যই অনেকে বিবর্তনকেই মানতে চায় না। তারা বলে এগুলো নাকি গল্প। তাহলে সত্যটা কি? বিবর্তন কি শুধু বইয়ের তত্ত্ব, নাকি বাস্তবেও এমন কিছু ঘটেছিল? আর এত রকমের প্রাণী কিভাবে তৈরি হলো? চলুন এই ভিডিওতে আমরা সেগুলোর উত্তর খুঁজে নেব। ভিডিও শুরুর আগে একটা ভুল ধারণা আমি পরিষ্কার করে দিই। বিবর্তন কখনোই বলে না যে বানর মানুষে পরিণত হয়েছে। আসলে বিবর্তন বলে মানুষ, শিম্পাঞ্জি, বানর, গরিলা এই সবারই একজনই পূর্বপুরুষ ছিল। বিষয়টা আরো সহজভাবে জানতে চাইলে মনে করুন একটি গাছের কথা। গাছের শুরুতে থাকে একটা কাণ্ড, সেখান থেকে বের হয় শাখা, তারপর আরো শাখা প্রশাখা। গাছ যত বড় হয়, শাখাও তত বেশি ছড়িয়ে পড়ে। এই গাছের একেবারে শেষ মাথার শাখাগুলোই মনে করুন আজকের জীবিত সব প্রাণী। তারা আলাদা হলেও এক সময় সবাই কিন্তু একই কাণ্ডের অংশ ছিল। তবুও আপনার মনে একটা প্রশ্ন থেকেই যাবে, যে কেন কিছু শিম্পাঞ্জি হলো, কেন কিছুই মানুষ হয়ে রয়ে গেল, আর কেন কিছু বানর হয়ে থেকে গেল? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো ভিডিওর পরবর্তী অংশে। 1859 সালে চার্লস ডারউইন তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পেসিস প্রকাশ করেন। আর এই বইতে তিনি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের কথা খুব ভালোভাবে প্রকাশ করেছেন। কিন্তু মানুষ শুনলে অবাক হয়ে যায়, তারা ভাবে এটা নিশ্চয়ই কোনো একটা জটিল ব্যাপার। কিন্তু জীবদের ভেতরে সেরকম কোনো রহস্যময় জিনিস নেই। এটা বাস্তবে একটা সহজ ব্যাপার। যখন কোনো প্রাণী বা উদ্ভিদ বংশ বিস্তার করে, তাদের জিন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়। কিন্তু এই জিন সবসময় এক থাকে না, এদের মধ্যে সামান্য কিছু পরিবর্তন বা মিউটেশন ঘটে থাকে। ফলে জন্মায় ভিন্নতা। মনে করুন আপনার চোখ বাদামি রঙের, কিন্তু আপনার সন্তানের চোখ যদি সবুজ রঙের হয়, তাহলে খুব সহজেই আপনি বলতে পারবেন যে এখানে বিবর্তন ঘটেছে। হ্যাঁ, সম্ভবত তার সন্তানদের চোখও সবুজ রঙের হতে পারে। এই পরিবর্তনগুলো পরিবেশের উপর নির্ভর করে কখনো উপকারী হয়ে থাকে, আবার কখনো ক্ষতিকারক। যেগুলো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তারা টিকে যায়, আর যারা মানিয়ে নিতে পারে না তারা বিলুপ্ত হয়ে যায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। উদাহরণ হিসেবে ধরুন একটি ব্যাঙ যার রং বাদামি, সে মোট 5টি বাচ্চা জন্ম দেয়। এই 5টির মধ্যে 4টি ব্যাঙ বাদামি রঙের এবং একটি সবুজ রঙের। সবুজ ব্যাঙটি সবুজ গাছপালার মধ্যে নিজেকে খুব ভালোভাবে লুকিয়ে রাখতে পারে। এটাকে বলা হয় পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলা। এর ফলে সে একটি বাড়তি সুবিধা পায়। একদিন একটি শিকারী প্রাণী এসে বাদামি ব্যাঙগুলোকে এক এক করে খেয়ে ফেলে, কারণ তারা সবাই সহজে চোখে পড়ে যায়। কিন্তু সবুজ ব্যাঙটি চোখে পড়ে না, তাই সে বেঁচে যায়। ফলে তার বংশধররাও সবুজ রঙের হয়। এভাবেই সহজভাবে বলতে গেলে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কাজ করে। আর এখানে যে শব্দটি সব থেকে বেশি ব্যবহার করা হয় তা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যতমের টিকে থাকা। অনেক মোটিভেশনাল স্পিকার এটাকে নিয়ে ভুল বোঝায়। তারা বলেন যে শুধু শারীরিকভাবে শক্তিশালী ব্যক্তিরাই টিকে থাকবে। মানুষ ভাবতে পারে যাদের বড় বড় বাইসেপস, টাইসেপস, সিক্স প্যাক, হ্যাঁ তারাই ফিট। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। চার্লস ডারউইনের মতে ফিট মানে সবচেয়ে শক্তিশালী নয়, বরং সেই ফিট যে নিজের পরিবেশের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে। এখানে পরিবেশ বলতে শুধু আবহাওয়া নয়, আশেপাশের গাছপালা ও প্রাণীও বোঝায়। এ কারণে কে ফিট আছে আর কে ফিট নেই তা সময়ের সাথে পরিবর্তন হয়। আর এভাবেই ডাইনোসরের যুগে প্রাকৃতিক নির্বাচনের কারণে অনেক প্রাণী বিশাল আকারের হয়ে ওঠে, কারণ বড় আকার তাদেরকে শিকারীদের হাত থেকে সহজেই রক্ষা করতে পারত। কিন্তু অন্যদিকে যখন খাবারের অভাব দেখা দেয়, তখন ফিট হওয়ার অর্থ দাঁড়ায় আকারে ছোট হওয়া, কারণ এতে খাবারের চাহিদাও কমে। এই কারণেই কিছু প্রাণী আকারে ছোট হয়ে বিবর্তিত হয়। আর একইভাবে কিছু প্রাণীর বেশি লোম তৈরি হয়, যাতে ঠান্ডা পরিবেশে তারা সহজে উষ্ণতাকে ধরে রাখতে পারে, যেমন পোলার বিয়ার।
তাদের ঘন লোম ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতে সাহায্য করে। অন্যদিকে মানুষের মতো কিছু প্রাণীর লোম কম হয়ে বিবর্তিত হয়েছে, কারণ গরমকালে শরীরের তাপমাত্রা তাদেরকে সহজেই নিয়ন্ত্রণ করতে সাহায্য করত। এখন যেহেতু আপনি এই ব্যাপারে সমস্ত মৌলিক ব্যাপারগুলি জেনে গিয়েছেন, তো চলুন আসল টপিক বিবর্তনের দিকে যাওয়া যাক। এই বিবর্তনে যদি শুরুর দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাবো প্রতিটি প্রজাতির একটি সাধারণ পূর্বপুরুষ ছিল। হ্যাঁ, মানুষেরও, বানরেরও, সব প্রাণী, গাছ, উদ্ভিদ সবেরই এক সাধারণ পূর্বপুরুষ ছিল। আর যদি আরো পেছনে যাই, তখন দেখতে পাবো সবকিছু শুরু হয়েছিল প্রায় 4 বিলিয়ন বছর আগে। সেই সময় পৃথিবী আজকের মতো মোটেও ছিল না, কোনো মহাদেশ নেই, শুধুই পানি। আর এই পানির মধ্যেই প্রথম জীবনের সূচনা হয়। বিজ্ঞানীরা তার নাম দিয়েছিলেন ফার্স্ট ইউনিভার্সাল কমন অ্যাঙ্কাস্টর, বা সংক্ষেপে ফুকা। হ্যাঁ, এই ফুকা নামটা আপনি মনে রাখবেন, কারণ ভিডিওর পরবর্তী অংশে বারবার ব্যবহৃত হবে। ওই সময় কোনো ডিএনএ বা জিন ছিল না, শুধু ছিল কিছু নিউক্লিওটাইড যারা ভেসে চলছিল। এই নিউক্লিওটাইডগুলো একত্রিত হয়ে আরএনএ তৈরি করে, এবং এই আরএনএ নিজের থেকে সংগঠিত হয়ে ফুকা গঠন করে। ফুকা এমন একটি প্রাথমিক প্রাণী যার একটি কোষও ছিল না, অথচ আমরা সবাই তারই উত্তরাধিকারী। আর আজ আমরা জানি যে কোষই জীবনের মূল একক। তাহলে ফুকা কি আদৌ জীবিত ছিল, না মৃত? এটা কল্পনা করা সত্যি খুব কঠিন একটা ব্যাপার। তবে ভাবুন ভাইরাসের মতো কিছুটা। ভাইরাস নিজে নিজে বেড়ে ওঠে না, প্রজনন করতে পারে না, যতক্ষণ না সে অন্য কোনো হোস্টের ভেতরে থাকে। ফুকাও কিছুটা এর মতো। আমি এখানে প্রযুক্তিগত বিস্তারিত যাচ্ছি না, কারণ আরএনএ ও নিউক্লিওটাইডের গল্প বোঝাতে গেলে আলাদা একটা ভিডিও লাগবে। আর আপনি এই ব্যাপারে যদি ভিডিও দেখতে চান, দয়া করে নিচে একটা শুধু কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন ভিডিওর সামনের দিকে এগিয়ে যাই। অন্যদিকে যখন বায়ুমণ্ডলে প্রচুর অক্সিজেন জমে যায়, এক ধরনের প্রাচীন ব্যাকটেরিয়া এই অক্সিজেন ব্যবহার করতে শিখে। অক্সিজেন ব্যবহার করে যে শক্তি উৎপন্ন করে, এই প্রক্রিয়াকেই বলা হয় অ্যারাবিক রেসিপিরেশন। এই ব্যাকটেরিয়াটি পরে এক আর্কিয়ার ভেতরে প্রবেশ করে এবং ধীরে ধীরে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়। আর আজ আমরা জানি মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস, এবং সব ইউরোক্যারিওটিক জীবের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর এই ইউরোক্যারিওটিক জীবগুলো সাধারণত 3টি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হলো প্রাণী জগৎ, দ্বিতীয়টি হলো শৈবাল জগৎ, আর তৃতীয়টি হলো ছত্রাক জগৎ। এখানে আপনি কল্পনা করতে পারেন জীবনের বিবর্তন বৃক্ষের জন্ম। শুরুতে 3টি শাখা ছিল এদের, একটি ব্যাকটেরিয়া, দ্বিতীয় আর্কিয়া, আর তৃতীয় ইউরোক্যারিয়া। পরে ইউরোক্যারিয়া শাখাতে বিভক্ত হয়ে যায় উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং শৈবালে। বিজ্ঞানীরা এখনো বিতর্ক করছেন যে ইউরোক্যারিওটরা কি আর্কিয়া থেকেই এসেছে, নাকি আর্কিয়া এবং ইউরোক্যারিওট দুটি আলাদা শাখা যার সাধারণ পূর্বপুরুষ ছিল। এখনোই তো আপনার মনে হচ্ছে যে কবে আমরা বানর থেকে মানুষে রূপান্তরিতের কথায় পৌঁছাবো। এখনো তো আমরা মূলত সেই ব্যাকটেরিয়া এবং অণুজীব নিয়েই কথা বলছি, কিন্তু মানুষ মনে করেন যে বানরের সঙ্গে মানুষের সম্পর্ক, এটা কথা বলাটাই খুব অপমানজনক। কিন্তু বন্ধু, এটাই চরম সত্য। আমাদের শরীরে কোষের মাত্র 43% মানব কোষ, আর বাকি অংশে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং অন্যান্য মাইক্রোব। গল্পে আবার ফিরে যায় প্রায় 900 মিলিয়ন বছর আগে জন্ম নেয় বহুকোষী জীবন। কিন্তু কেন? না কারণ বিবর্তন। হ্যাঁ বন্ধু, একটি কোষ একা বেঁচে থাকার চেয়ে দলবদ্ধভাবে বেঁচে থাকা বেশি কার্যকর ছিল। ফলে এককোষী জীবের চেয়ে বহুকোষী জীবেরা ধীরে ধীরে সফল হয়। আর এই কারণেই আজ আমরা বহুকোষী প্রাণীদের দেখতে পাই। এরপর প্রায় 555 মিলিয়ন বছর আগে আমরা দেখতে পাই সব প্রাণীদের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল, আর এর নাম ইকারিয়া ওয়ারিওটিয়া। এটি ছিল চালের দানার চেয়েও ছোট এক দ্বিপার্শ্বীয় কৃমি, যার সামনের এবং পেছনের দিক ছিল। বিজ্ঞানীরা এই জীবাশ্মগুলো দক্ষিণ অস্ট্রেলিয়ায় আবিষ্কার করেন। কার্বন ডেটিংয়ে জানা যায় এটি প্রায় 555 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। এটাই সবচেয়ে প্রাচীন প্রাপ্ত প্রাণী, আর এজন্যই একে বলা হয় সব প্রাণীর সাধারণ পূর্বপুরুষ। এরপর ধীরে ধীরে জন্ম নেয় মেরুদণ্ড বা ভার্টিব্রা। যেসব প্রাণীর মেরুদণ্ড থাকে, যেমন মাছ, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, তাদের সবাইকে বলা হয় ভার্টিব্রেট। প্রথম মেরুদণ্ডের উদ্ভব হয় প্রায় 480 মিলিয়ন বছর আগে। এটি ছিল একটি মাছ, আর এর নাম
আরানডাসপিস। এরপর জীবেরা ধীরে ধীরে 4 পা গড়ে তোলার দিকে বিবর্তিত হয়। 4 পা থাকা প্রাণীদের বলা হয় টেট্রাপড। প্রথমেই পরিবর্তনটি ঘটেছিল পানির মধ্যেই। প্রায় 375 মিলিয়ন বছর আগে বাস করতে একটি মাছ, ইউস্থেনোপটেরন। এটি প্রায় 6 ফুট লম্বা, শক্ত চোয়াল ও ধারালো দাঁত। এবার এই প্রাণীটির দিকে লক্ষ্য করুন, টিকটালিক রোজেয়া, যা 2004 সালে আবিষ্কৃত হয়। এর সামনের বড় পাখনাগুলো এতই শক্তিশালী ছিল যে ভর দিয়ে স্থলভাগে দাঁড়াতে পারত। এটি মূলত অগভীর সমুদ্রে বাস করত, কিন্তু কখনো কখনো জলবায়ুর পরিবর্তনের কারণে পানি কমে গেলে বাধ্য হয়ে স্থলে উঠে যেত এবং সেখানেই বেঁচে থাকতো। এর খুলি কুমিরের মতো, যা সাহায্য করত খাবার ধরতে। কিন্তু এর মানে সব জীব যে পানি থেকে উঠে এসেছে তা কিন্তু নয়। বিবর্তন একরৈখিক নয়, এটি যে কোনো দিকেই হতে পারে। কিকিকথানিয়া ওয়াকেই বিজ্ঞানীরা মনে করেন এই প্রাণী কিছু সময় স্থলভাগে উঠেছিল, কিন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি এবং আবার সমুদ্রে ফিরে গেছে। এভাবেই কিছু প্রাণী স্থলভাগে উঠে যায়, কিন্তু পরে আবার সমুদ্রে ফিরে গিয়ে বিবর্তিত হতে থাকে। একটি ভালো উদাহরণ হলো তিমি ও ডলফিন। তারা স্তন্যপায়ী প্রাণী ঠিকই, কিন্তু তারা মাছের তুলনায় মানুষের সাথে একটু গভীরভাবে বেশি সম্পর্কিত। মাছের মতো তারা পানির নিচে শ্বাস নিতে পারে না, তাই পানির উপর উঠে শ্বাস নিতে হয়। এর মানে হলো ডলফিন ও মানুষের একজনই সাধারণ পূর্বপুরুষ ছিল, যে স্থলভাগে বসবাস করত। সেই পূর্বপুরুষের কিছু বংশধর স্থলভাগে থেকে গেছে, আর কিছু সমুদ্রে ফিরে গেছে। গল্পে যদি আমরা আরো এগোই, তাহলে দেখতে পাবো 368 মিলিয়ন বছর আগে উভচর প্রাণী বিবর্তিত হতে শুরু করে। উভচর প্রাণী যেমন ব্যাঙ, সাপ, এদের মতো প্রাণী যারা পানিতেও থাকতে পারে এবং স্থলভাগেও থাকতে পারে। এরপর শুরু হয় বিবর্তন। সাপ, কচ্ছপ, অ্যালিগেটর, কুমির, টিকটিকি, এই সবই এই শাখার অন্তর্ভুক্ত। এই শাখা থেকে পরে ডাইনোসরদের বিবর্তন ঘটে। আর এই ডাইনোসর প্রথম দেখা দিতে শুরু করে প্রায় 23 কোটি বছর আগে। এই ডাইনোসরদের বিবর্তনের বিস্তারিত গল্প জানতে চাইলে নিচে কমেন্ট করুন, এ বিষয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দেব। এবার আরো এগিয়ে গেলে প্রায় 225 মিলিয়ন বছর আগে আমরা দেখতে পাই একটি ছোট্ট প্রাণী, প্রায় 20 সেন্টিমিটার লম্বা, ইঁদুরের মতো। এটিকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্তন্যপায়ী প্রাণী। এর আগে বিজ্ঞানীরা ভাবতেন মোরাগানুকোডন সবচেয়ে প্রাচীন। মোরাগানুকোডন বাস করত প্রায় 205 মিলিয়ন বছর আগে। মজার তথ্য, এই প্রাণীটি ডিম পারত। হ্যাঁ বন্ধু, আমরা সবাই জানি স্তন্যপায়ী প্রাণী হলো তারা যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, যেমন মানুষ, বানর, কুকুর, বিড়াল, সিংহ ইত্যাদি। কিন্তু সাধারণত স্তন্যপায়ী প্রাণীরা ডিম পারে না, কিন্তু এই মনোট্রিম প্রাণীরা ডিম পারে। আজ পৃথিবীতে মনোট্রিমের 5টি প্রজাতি বেঁচে আছে। এর মধ্যে সব থেকে পরিচিত প্রাণীটি হলো প্লাটিপাস। প্লাটিপাসের জীবাশ্ম প্রায় 120 মিলিয়ন বছর পুরনো, এবং এগুলো আজকের প্লাটিপাসের সঙ্গে খুব বেশি আলাদা ছিল না। মনোট্রিম ছাড়াও স্তন্যপায়ীদের আরো 2টি বড় শাখা ছিল। একটা প্লাসেন্টাল স্তন্যপায়ী, যাদের বাচ্চারা মায়ের জরায়ুতে ভিতরে বড় হতে থাকে, যেরকম আমরা মানুষ। হ্যাঁ বন্ধু, কিন্তু আরেকটা মার্সুয়াল স্তন্যপায়ী, যারা বাচ্চার থলিতে ভিতরে বড় হতে থাকে, যেমন কাঙ্গারু ও কোয়ালা। এখানে একটা কথা বলে দেই, স্তন্যপায়ী প্রাণীদের 3টি ভিন্ন ভিন্ন বাচ্চা লালন পালনের পদ্ধতি আছে। এক, ডিম পাড়া, যাদেরকে বলা হয় মনোট্রিম। দ্বিতীয়, জরায়ুতে বড় হওয়া, যাদেরকে বলা হয় প্লাসেন্টাল। তৃতীয়, থলিতে বড় হওয়া, যাদেরকে বলা হয় মার্সুপিয়াল। তবু এদের সবাইকে এক শ্রেণীতে রাখা হয়েছে, স্তন্যপায়ী। কারণটা, এদের বাচ্চা মায়ের দুধ খায়। মনোট্রিমরা বাকি স্তন্যপায়ী প্রাণীদের থেকে আলাদা হয় প্রায় 166 মিলিয়ন বছর আগে। এরপর প্রায় 125 মিলিয়ন বছর আগে মার্সুপিয়াল ও প্ল্যাসেন্টিয়াল স্তন্যপায়ী প্রাণী দুটি ভিন্ন পথে বিবর্তিত হতে শুরু করে। প্রায় 40 মিলিয়ন বছর আগে পর্যন্ত দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া, এই 3টি মহাদেশ একসঙ্গে যুক্ত ছিল। আর এই কারণেই যখন মার্সুপিয়াল প্রাণীরা বিবর্তিত হচ্ছিল, তারা এই 3টি এলাকাতেই ছড়িয়ে পড়ে। তখন আন্টার্কটিকায় বরফ ছিল না, বরং বনভূমি ছিল। পরে মহাদেশগুলো আলাদা হয়ে গেলে আজ আমরা মার্সুপিয়াল প্রাণী দেখতে পাই মূলত এই এলাকাগুলোতেই।
তবে সবথেকে বেশি মার্সুপিয়াল প্রাণী আছে অস্ট্রেলিয়াতে। দক্ষিণ আমেরিকায় তারা অন্য শক্তিশালী স্তন্যপায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি, কিন্তু অস্ট্রেলিয়ায় তেমন কোনো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় কাঙ্গারু ও কোয়ালার মতো প্রাণীরা সেখানে টিকে যায়। অন্যদিকে প্লাসেন্টাল স্তন্যপায়ীদের সব থেকে পুরনো জীবাশ্ম পাওয়া গেছে উত্তর পূর্ব চীনে। এই জীবাশ্মটির বয়স প্রায় 125 মিলিয়ন বছর। এর নাম ইও মাইয়া। এখন আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছাই, আর এই সময় ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায় একটি বিশাল গ্রহাণুর আঘাতে। আশা করছি এ ব্যাপারে আপনারা অবগত আছেন। আর এই ডাইনোসরদের বিলুপ্তির ফলে বাস্তুতন্ত্রে তৈরি হয় বিশাল ফাঁকা জায়গা, আর এই সুযোগটাই কাজে লাগায় স্তন্যপায়ী প্রাণীরা। সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় দেখায় ডাইনোসর বিলুপ্তি হওয়ার পরেই প্লাসেন্টাল স্তন্যপায়ীদের দ্রুত বিস্তার শুরু হয়। সোজা কথা, যদি ডাইনোসররা বিলুপ্ত না হতো তাহলে স্তন্যপায়ী প্রাণীদের এত বৈচিত্র্য আসতেই পারতো না, আর হয়তো মানুষের অস্তিত্ব থাকতোই না। প্রায় 40 মিলিয়ন বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট এশিয়ার সঙ্গে ধাক্কা খায়, আর এর ফলেই তৈরি হয় বিশাল হিমালয় পর্বতমালা। আর এই সময় প্লাসেন্টাল স্তন্যপায়ীরা বিভিন্ন শাখায় বিভক্ত হতে শুরু করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা হলো আনগুলেট, অর্থাৎ খুরযুক্ত স্তন্যপায়ী প্রাণী, যেমন গরু, মহিষ, শূকর, ছাগল, উট, হরিণ, জলহস্তী। এরা সবাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই শাখাটি পরে আবার দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, সমসংখ্যক খুরযুক্ত এবং বিজোড় সংখ্যক খুরযুক্ত। যেসব প্রাণীর খুর বা আঙুলের সংখ্যা বিজোড় তাদের মধ্যে রয়েছে গাধা, ঘোড়া, জেব্রা ও গন্ডার। আর বাকি যেসব উদাহরণ আমি অলরেডি আগে বলেছি তারা সবাই সমসংখ্যক খুরযুক্ত প্রাণী। এগুলোর পাশাপাশি আরেকটি বড় শাখার জন্ম হয়, কার্নিভেরা অর্ডার। এরা হলো মাংসাশী প্লাসেন্টাল স্তন্যপায়ী প্রাণী, যেমন কুকুর, বিড়াল, সিংহ, বাঘ, হাইনা। এই সবাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে একটি খুবই চমকপ্রদ তথ্য আছে। তিমি ও ডলফিনদের আলাদা একটি শ্রেণীতে রাখা হয়, যার নাম সিটাসিয়ান। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধু, এর মানে হলো তিমি ও ডলফিনদের কাছের আত্মীয় গরু ও মহিষ। এরপর আসে একটি বড় শ্রেণী, নাম অ্যাফ্রোথেরিয়া। এই শ্রেণীর মধ্যে রয়েছে হাতি এবং একটি ছোট প্রাণী যার নাম হাইরাক। বিবর্তন কখনোই মানুষকে অবাক করা বন্ধ করে না। আচ্ছা ভাবুন তো, এত একটা বিশাল বড় হাতি আর একটা ছোট্ট প্রাণী হাইরাক্স, দুজনেই কিভাবে একই শ্রেণীতে থাকতে পারে? তাদের কি সত্যি একই পূর্বপুরুষ ছিল? হ্যাঁ বন্ধু, ছিল। কারণ বিবর্তন কখনোই একরৈখিক পথে চলতেই পারে না। এটি যেদিকে মানিয়ে নেওয়া সম্ভব সেদিকেই ছড়িয়ে পড়ে। তাহলে এখন প্রশ্ন আসে, বিবর্তনের পেছনের মূল কারণগুলো কি? এর পেছনে আছে 4টি প্রধান কারণ, যেগুলোকে বলা হয় বিবর্তনের 4টি মূল শক্তি। এর মধ্যে 2টি সম্পর্কে আমি আগেই বলেছি, এবার বলি 4টি সম্পর্কে বিস্তারিত। একটি হচ্ছে জেনেটিক মিউটেশন। এর মানে হচ্ছে এদের ক্ষেত্রে ডিএনএ কপি করার সময় মাঝে মাঝে ভুল হয়ে যায়, আর এই ভুল থেকে হঠাৎ করে জিনে পরিবর্তন ঘটে। এগুলোকে বলা হয় মিউটেশন। এগুলো কখনো কখনো বাহ্যিক কারণেও হতে পারে, যেমন অতিবেগুনি রশ্মি। হ্যাঁ বন্ধু, যা ত্বকের কোষে মিউটেশন ঘটাতে পারে, যার ফলে ত্বকের ক্যান্সার হতে পারে। দ্বিতীয়, প্রাকৃতিক নির্বাচন। এক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্যগুলো পরিবেশের সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারে, যার ফলে বিবর্তন সেখান থেকেই এগিয়ে যায়। কিন্তু বাকি তৃতীয় আর চতুর্থ কারণটা কি, চলুন সেগুলো দেখে নিই। 3, জেনেটিক ড্রিফট। এটাকে সহজ ভাষায় বলা যায় এটি একটি বড় পরিবেশগত দুর্ঘটনা হিসেবে, যা সবকিছু বদলে দেয়। আচ্ছা ধরুন, একটি নির্দিষ্ট প্রাণী প্রজাতি একটি দ্বীপে বাস করত। সেখানে হঠাৎ করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো, দ্বীপের প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেল, যার ফলে প্রাণী প্রজাতিটিও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু যদি সেই প্রাণীর একটি উপপ্রজাতি পাশের আরেকটা দ্বীপে থাকতো, তাহলে কি হতো? অগ্নুৎপাতের পর এই উপপ্রজাতিটি বেঁচে যেত। পরবর্তীতে এই বেঁচে থাকা উপপ্রজাতিটি ধীরে ধীরে আবার ছড়িয়ে পড়ত এবং পুরো প্রজাতির প্রতিনিধিত্ব করত। এই ঘটনাটিকে বলা হয় বটলনেক ইফেক্ট। এটি জেনেটিক ড্রিফটের একটি উদাহরণ। এমন ঘটনা বাস্তবেও ঘটেছে বন্ধু। এই মাত্র কয়েকশো বছর আগে নর্থ আমেরিকান বাইসন পুরো আমেরিকা জুড়েই দেখা যেত, কিন্তু মানুষের অতিরিক্ত শিকারের কারণে তারা প্রায় বিলুপ্ত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত
তাদের একটি উপপ্রজাতি প্লেন্স বাইসন আমেরিকার একটি জাতীয় উদ্যানে বেঁচে ছিল। আর আজ এই উপপ্রজাতিটি পুরো বাইসন প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আজ আমেরিকায় যে সমস্ত বাইসন দেখা যায় তারা সবাই প্লেন্স বাইসন উপপ্রজাতির অন্তর্ভুক্ত। আর এই বাইসনদের পূর্বপুরুষ ছিল মাত্র প্রায় 100টি বাইসন। আর এই 100টি বাইসনই কাকতালীয়ভাবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে বেঁচে গিয়েছিল। জেনেটিক ড্রিফটের আরেকটি ধরন হলো ফাউন্ডার ইফেক্ট। এটি ঘটে তখন যখন কোনো প্রাণী খুব ছোট একটি দল আলাদা হয়ে যায়। ভালো উদাহরণ হলো মানুষের মধ্যেই দেখা যায় আমিষ জনগোষ্ঠী। আমিষরা হলো আমেরিকা ও কানাডায় বসবাসকারী একটি ছোট্ট সম্প্রদায়। তাদের মোট জনসংখ্যা মাত্র 2,50,000। তাদের পূর্বপুরুষেরা প্রায় 200 বছর আগে জার্মানি ও সুইজারল্যান্ড থেকে আমেরিকা ও কানাডায় এসেছিলেন। কিন্তু মজার বিষয় হলো সেই সময় মাত্র 200 জনের মতো মানুষ এখানে এসেছিল। এই সম্প্রদায়টি এতটাই রক্ষণশীল ছিল যে তারা কখনোই নিজেদের সম্প্রদায়ের বাইরে বিয়েই করেনি। তারা নিজেদের মধ্যেই বিয়ে করত। আর এর ফলাফল আজকের এই 2,50,000 আমিষ মানুষের সব পূর্বপুরুষই সেই মাত্র 200 জন অভিবাসকের মধ্য থেকেই এসেছে। কিছু বর্ণবাদী মানুষের কাছে নিজেদের মধ্যেই বিয়ে করা হয়তো হতে পারে খুব ভালো একটা বিষয়, কিন্তু চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুযায়ী জেনেটিক বৈচিত্র্য কমে যাওয়া কখনোই কোনো জনগোষ্ঠীর জন্য ভালো নয়। কারণ আমিষ জনগোষ্ঠীর ক্ষেত্রে এমনই একটি ঘটনা ঘটেছে। এই প্রতিষ্ঠাতাদের একজনের শরীরে ছিল একটি রিসেসিভ জিন, যা এলিস ভান ক্রিভেন্ট সিন্ডিরোমের নামে একটি জেনেটিক রোগ সৃষ্টি করে। এই রোগে হাত ও পা তুলনামূলকভাবে ছোট হয়। অনেক সময় আঙুলের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। যেহেতু আমিষরা প্রজন্মের পর প্রজন্ম নিজেদের মধ্যে বিয়ে করেছে, তাই এই রিসেসিভ জিনটি বারবার উত্তরাধিকার সূত্রে ছড়িয়ে পড়েছে। আর এর ফলস্বরূপ আজ বিশ্বের অন্য যে কোনো জনগোষ্ঠীর তুলনায় আমিষরা এই রোগে বেশি আক্রান্ত। এখন আসি বিবর্তনের চতুর্থ কারণটির কথায়, জিন ফ্লো। জিন ফ্লো শুনতে কিছুটা জেনেটিক ড্রিফটের মতো লাগতে পারে, কিন্তু আসলে দুটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এক্ষেত্রে একটি জনসংখ্যার কিছু সদস্য অন্য একটি জনসংখ্যার সঙ্গে মিশে যায় বা সেখানে চলে যায়। এর ফলে দুটি আলাদা দলের মধ্যে জিনের আদান প্রদান শুরু হয়। মানে নতুন জিন ঢুকে পড়ে একটি পুরনো জিন ভাণ্ডারে। এটার একটা বাস্তব উদাহরণ দেখি আফ্রিকায় যে মশাগুলো ম্যালেরিয়া ছড়ায়। সেই মশাগুলোর মধ্যে বিজ্ঞানীরা এমন কিছু জিন পেয়েছেন যা কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে। কিন্তু মজার বিষয় হলো এই জিনটি আসলেই ওই মশা প্রজাতির ছিলই না। এই জিনটি ছিল অন্য একটি মশা প্রজাতির। কিন্তু যখন এই দুই প্রজাতির মশা একই এলাকায় বসবাস করতে শুরু করে এবং একে অপরের সঙ্গে মিশে যায়, তখন সেই প্রতিরোধী জিনটি এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ছড়িয়ে পড়ে। আর এটাই হলো জিন ফ্লো। এর ফলে যেসব মশার শরীরে এই জিন ঢুকে পড়েছে তারা সহজেই কীটনাশকে মারা যায় না, আর তাই তাদের বেঁচে থাকার সম্ভাবনাও বেড়ে যায়। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বিবর্তন আসলে কত দ্রুত ঘটে, নাকি এটা ধীরে ধীরে ঘটে? হ্যাঁ বন্ধু, এর কোনো নির্দিষ্ট কোনো উত্তর নেই। আমি জানি কথাটা শুনতে কেমন লাগলো, এটাই বাস্তব সত্য। বিবর্তনের গতি প্রজাতি ভেদে আলাদা হয়। কিছু প্রজাতির ক্ষেত্রে বিবর্তন কখনো কখনো লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে, যেমন স্তন্যপায়ী প্রাণীদের বিবর্তন। কিন্তু আবার এমনও হয় যেখানে বিবর্তন ঘটাতে সময় লাগে মাত্র 1-2 বছর। হ্যাঁ বন্ধু, এর সব থেকে ভালো উদাহরণ হলো করোনা ভাইরাস। অবাক হচ্ছেন না বন্ধু? অবাক হওয়ার কিছুই নেই, কারণ এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি SARS-CoV-2 ভাইরাসের মধ্যে একটার পর একটা পরিবর্তন এসেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট, ওমিক্রন ভ্যারিয়েন্ট, এগুলো আসলে কি? আরে বন্ধু, এগুলোই তো বিবর্তন। ভাইরাসটি টিকে থাকার জন্য নিজেকে বদলেছে, আর সেটাই আমরা ভ্যারিয়েন্ট হিসাবে দেখছি। এই কারণে অবাক লাগে আজও কিছু মানুষ বলে বিবর্তন নাকি সত্য না। অনেকে ভাবেন এটা বুঝি কল্পনা বা গল্প, কিন্তু বিজ্ঞানে তথ্য শব্দটার মানে সাধারণ কথাবার্তার মতো নয়।
বিজ্ঞানে কোনো কিছুকে তখনই তত্ত্ব বলা হয় যখন তার পক্ষে যথেষ্ট পরিমাণে শক্ত প্রমাণ পাওয়া যায়। যেমন আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব, বিবর্তন তত্ত্ব। এগুলোকে তত্ত্ব বলা হয় ঠিকই, কিন্তু এগুলো প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য। এই ভিডিও জুড়ে আপনি বিবর্তনের পক্ষে অসংখ্য শক্ত প্রমাণ দেখেছেন, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা বলে বিবর্তন ভুল। আনুমানিকভাবে বলা যায় যে পৃথিবীর প্রায় 97% বিজ্ঞানী বিবর্তনকে সত্য বলে স্বীকার করেছেন। আর আমাদের কাছে পরিষ্কার ব্যাখ্যাও আছে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল। এই সমস্ত কিছু জানার পরই দেশের কিছু রাজনীতিবিদরা বিবর্তনকে বিশ্বাস করেন না। তারা এটাকে স্কুলের পাঠ্য বই থেকে বাদ দিতে চান। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এত তথ্য থাকার পরও কোনো যুক্তিমান ব্যক্তির পক্ষে সম্ভবই না যে বিবর্তনকে অস্বীকার করবে। এভাবেই আমরা এসে যাই গল্পের একবারে শেষ অধ্যায়ে, প্রাইমেটদের বিবর্তন। 2021 সালের একটি গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আজকের সব প্রাইমেটদের একজনই ছিল সাধারণ পূর্বপুরুষ, আর সে পূর্বপুরুষটি বাস করত প্রায় 66 মিলিয়ন বছর আগে। অর্থাৎ ডাইনোসররা তখনও পৃথিবীতে ছিল এবং প্রাইমেটদের পূর্বপুরুষ তাদের সঙ্গেই একই সময়ে বসবাস করত। আর এই প্রাইমেটদের বিবর্তন থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি বিশাল শাখা তৈরি হয়। এরপর ধীরে ধীরে এই শাখা থেকেই আলাদা আলাদা পথে বিবর্তিত হতে থাকে গরিলা, শিম্পাঞ্জি এবং বিভিন্ন প্রজাতির বানর এবং আমরা মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এরপর ঠিক কি ঘটলো? কবে মানুষ নিজস্ব পথে বিবর্তিত হলো? কিভাবে আমরা আজকের মানুষ হয়ে উঠলাম? সেই গল্পটা আমরা আলোচনা করব আরেকটি আলাদা ভিডিওতে। কারণ সত্যি বলতে কি, মানুষের বিবর্তন একটি সম্পূর্ণ আলাদা ভিডিওরই যোগ্য। সবশেষে আজ আমরা পৃথিবীতে যত প্রজাতি আছি, গাছ, উদ্ভিদ, প্রাণী, এই সমস্ত কিছুই কিন্তু একটি ভারসাম্যের মধ্যে টিকে আছি। এই ভারসাম্যের ভেতরে প্রতিটি প্রজাতিরই একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। হোক সে রক্তচোষা মশা, হোক সে ভয়ঙ্কর হাঙর, হোক সে হায়না, সবাই এই বাস্তুতন্ত্রের জন্য জরুরি। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।